বিশ্বাস করুন অসাধারণ লাগছে, অসাধারণ একটা শান্তি লাগছে মনের মধ্যে। প্রায় এর নিচে 50 ফিট নিচে আছে একটা মহাশঙ্খ। এই গুফার ভেতরেই নাকি রাম বা ভরত একসঙ্গে থাকতো। কথিত আছে এই জলাশয়ে নাকি অমৃতের এক ফোঁটা পড়েছিল। মন্দার পর্বত, যে পর্বত আজও মহাদেবের অস্তিত্বের প্রমাণ দেয়, যে পর্বতের গায়ে আজও রয়ে গেছে বাসুকী নাগের চিহ্ন, যে পর্বত ব্যবহার করা হয়েছিল সমুদ্র মন্থনের দণ্ড হিসাবে। হ্যাঁ, সেই সমুদ্র মন্থন, যে মন্থনে উঠে এসেছিল হলাহল বিষ। বিশ্বব্রহ্মাণ্ডকে বাঁচাতে যেই বিষ নিজ কণ্ঠে ধারণ করেছিলেন স্বয়ং মহাদেব, তাই তো তার আরেক নাম নীলকণ্ঠ। হিন্দু পুরাণ বা মহাভারতে যে পাহাড়ের উল্লেখ আছে, যে পাহাড় মন্থনের চাকা হিসাবে ব্যবহার করে হয়েছিল সমুদ্র মন্থন, যে পাহাড়ের পক্ষ থেকে বেরিয়ে এসেছিল অমৃত, যে পাহাড় বিষ্ণুর বাসস্থান, আজ আমি সেই পাহাড়ে বসে আছি। এই সব কিছু নিয়েই সাজানো আজকের আমার এই পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মনের শত উল্লাসে এলাম আবার ফিরে হিন্দু শাস্ত্রে উল্লেখিত মন্দার পাহাড়ে। গুড মর্নিং, ট্রাভেলার সুমনের আরও একটা নতুন এপিসোডে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে ডিসেম্বর মাসের 24 তারিখ, টাইম হয়েছে 9:30। আমি এখন দাঁড়িয়ে আছি বিহারের বাঁকা জেলার বাউন্সিতে। সামনের এই হোটেলটায় আমি কাল রাতে এসে উঠেছিলাম, আর আজকে এখান থেকে আপনাদেরকে নিয়ে যাব মন্দার পাহাড়ে। এক্সপ্লোর করব মন্দার পাহাড় আর আপনাদেরও দেখাবো। এখান থেকে মোটামুটি 3 কিলোমিটার টোটো করে। আমি হোটেলে একটু ব্রেকফাস্টের অর্ডার করেছি, আমি ততক্ষণে একটু ব্রেকফাস্ট খেয়ে নিই, আর আপনারা ততক্ষণ দেখে নিন কালকে মানে গতকাল আমি কলকাতা থেকে এই জায়গায় পৌঁছালাম কি করে। তো পর্বটা একটু আগে থেকে শুরু করা যাক। 23শে ডিসেম্বর 2024, আর আমি এইমাত্র এসে পৌঁছালাম হাওড়া স্টেশনে। টাইম হয়েছে এখন 9:50। টাইম এখন 10:07, আর আমার ট্রেনের অ্যানাউন্সমেন্ট এইমাত্র হয়ে গেল। 11 নম্বর প্ল্যাটফর্মে দেবে ট্রেন 130:15 হাওড়া জামালপুর কবিগুরু এক্সপ্রেস। এই ট্রেনটা করে আমি আগে যাব হাওড়া থেকে মন্দার হিল। এই ট্রেনটা হাওড়া থেকে ছাড়বে 10:40, আর জামালপুরে গিয়ে পৌঁছাবে রাত 9টায়। মাঝখানে স্টেশন পড়বে 18টা। টোটাল ডিস্টেন্স কভার করবে 458 কিলোমিটার। আমি নামবো মন্দার হিল স্টেশনে। হাওড়া থেকে মন্দার হিলের টোটাল ডিস্টেন্স ওই 358 কিলোমিটার। টাইম লাগবে 7 ঘন্টা 10 মিনিট মতো, আর মাঝখানে স্টেশন পড়বে 13টা। ট্রেন সাইডে দিয়ে দিয়েছে, আমাকে উঠতে হবে। আর আমি আজকে 2S মানে সেকেন্ড সিটিংয়ে জার্নি করব। আমার কোচ নাম্বার D1 আর 43 নম্বর সিট। চলুন। এই ট্রেনটার কিন্তু 4টেই ক্লাস আছে। একটা জেনারেল ক্লাস যার ভাড়া 135 টাকা, একটা 2S মানে সেকেন্ড সিটিং যেটাতে আজকে আমি জার্নি করছি তার ভাড়া 150 টাকা, আর সিসি মানে এসি চেয়ার কার যার ভাড়া 495 টাকা, আর এসি থার্ড ক্লাস মানে 3 টায়ার যার ভাড়া 610 টাকা। টাইম এখন 10:45, আর ট্রেন এইমাত্র ছাড়লো হাওড়া স্টেশন থেকে। মোটামুটি তার নির্ধারিত সময় থেকে 5 মিনিট লেটে
ট্রেনটা হাওড়া স্টেশন থেকে ছাড়লো। টাইম এখন 3:22, প্রায় 218 কিলোমিটার পথ পেরিয়ে ট্রেনটি এসে পৌঁছালো রামপুরহাট স্টেশনে। রামপুরহাট স্টেশন মানে এখান থেকে নেবে আপনারা তারাপীঠ যেতে পারেন। টাইম এখন 6:40, আর আমি এখন 348 কিলোমিটার পথ পেরিয়ে পৌঁছালাম মন্দার হিল স্টেশনে। আমি এখন আছি মন্দার হিল স্টেশনের বাইরে। আমার এই সাইডে হচ্ছে মন্দার হিল স্টেশন। আমি এক্ষুনি বেরিয়ে এসলাম ওটা দিয়ে। এসে আমাকে যেতে হবে এই সাইডে 5 মিনিট হাঁটা পথে আছে হোটেল। আমি যে হোটেল মানে বুক করেছি সেই হোটেল। তো চলুন গিয়ে দেখাচ্ছি। আর মন্দার পাহাড় যাওয়ার জন্য সব থেকে নিয়ারেস্ট মানে কাছের স্টেশন হলো এই মন্দার হিল স্টেশন। আপনারা ভাগলপুর থেকেও মানে আসতে পারেন, মানে আপনারা ডাইরেক্ট ভাগলপুর চলে যেতে পারেন। সেখান থেকেও রাত স্টে করে পরের দিন মন্দার পাহাড় দেখতে আসতে পারেন। কিন্তু সেক্ষেত্রে ভাগলপুর থেকে মন্দার হিল আসতে গেলে আপনাদের টাইম লাগবে, মানে ডিস্টেন্স লাগবে 50 কিলোমিটার। সব থেকে সহজ যেটা সেটা হচ্ছে এইখানে মন্দার হিল স্টেশনে নামুন, তারপরে হোটেলে থাকুন, তারপরে এখান থেকে 4 কি 5 কিলোমিটার হবে মন্দার পাহাড়। এইটা হলো স্টেশন রোড। আর স্টেশন রোড থেকে এসে এটা হচ্ছে মেন রোড। মেন রোড থেকে ডান দিকে একটু হাঁটলেই পাওয়া যাবে হোটেল। আপনাদের সুবিধার্থে আমি হাওড়া থেকে ভাগলপুর বা মন্দার হিল আসা যাওয়ার ট্রেনের কিছু বিবরণ আমি আমার এই পর্বের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। এই হলো সামনে বাঁদিকেই আছে হোটেল গোকুল বিহার এটা, আর হোটেল রাধাকৃষ্ণ এই পাশেরটা। আর এখানে এই হোটেলের উপরেই আছে এইচডিএফসি ব্যাংক। এখানে ল্যান্ডমার্কও আপনি এইচডিএফসি ব্যাংক কাউকে বললে এই জায়গাটা দেখিয়ে দেবে। তো দুটো হোটেল পাশাপাশি আছে। আমার রাধাকৃষ্ণতে বুকিং করা আছে, তো আমি নিচের দিকে যাব। আমি ভেতরে ঢুকে একটা রুম নিয়ে নিয়েছি। হোটেল ভেতরে খুব দারুণ, মানে আমি ভেতরে ওনার থেকে জানলাম এই দুটো হোটেল পাশাপাশি যে দুটো হোটেল আছে যেটা স্টেশনের খুব কাছে, এই দুটো হোটেল দুই ভাইয়ের হোটেল। তো আমি যেহেতু এই রাধাকৃষ্ণার ওনারের সঙ্গে কথা বলেছিলাম, তো আমি সেই কারণের জন্য আমি এই হোটেলেই আজকে স্টে করব। আপনাকে যদি রুম নিয়ে থাকতে হয় তাহলে এখানটা দিয়ে ঢুকতে হবে। এই আসবেন, সোজা আছে ওনাদের রিসেপশন। এই হলো রিসেপশন, নাম্বারটা দেখে নিন। দেখে এই পাশে ডান দিকেই আছে লিফট। এই লিফটে করে আমি যাব উপরের দিকে। আমাকে 3rd ফ্লোরে অ্যালটমেন্ট করা হয়েছে রুম, তো আমি 3rd ফ্লোরে যাব। লিফট থেকে বেরিয়ে এইদিকে বিভিন্ন রুম আছে। এদিকে বড় রুম, ছোট রুম, এইদিকে আরও একটা আমাকে রুম দেখালো। এই যে এই সাইডে সমস্ত ধরনের রুমগুলো আছে। এইখানে এদিকে রুম আছে, এদিকে রুম আছে। আর হোটেল দারুণভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল। দেখুন এই সাইডে পুরো রুম টুম আছে। আমি যেহেতু একা এসেছি সেই কারণের জন্য আমি একটা ছোট সিঙ্গেল রুম নিয়ে নিয়েছি। এই রুম একটু ছোট সাইজ, কিন্তু এখানে আপনার একটা মিরর পেয়ে যাবেন, খুব পরিষ্কার রুম। একটা সিঙ্গেল বেড পেয়ে যাবেন, আর উপরে একটা টিভিও পেয়ে যাবেন। আর সবথেকে বড় কথা, এই রুমটা এখানে হ্যাঙ্গার আছে, যদি আপনি কিছু টাঙিয়ে রাখতে চান সেই হ্যাঙ্গার পেয়ে যাবেন। আর সবথেকে বড় কথা, এখানে বাথরুম পেয়ে যাবেন। আর এই শীতকালের মধ্যে গিজারের ব্যবস্থাও করা আছে এই ওপর দিকে। আর টয়লেটটা কিন্তু ইন্ডিয়ান পাবেন। আর দেখুন কত সুন্দর পরিষ্কার পুরো রুম। এই রুমটা আমার কাছ থেকে নিয়েছে 600 টাকা মাত্র। আর এনাদের চেক আউট টাইম সকাল 10টা। আর পাশে আরেকটা বড় রুম দেখলাম, এর থেকে অনেক বড়, কিন্তু এরকমই পুরো একদম
সুন্দরভাবে সাজানো রুম, সেই রুমটা বলছে 1000 টাকা। আর এই হোটেলে থাকলে আপনাদের সবথেকে বড় যেটা সুবিধা হবে সেটা হলো যে এনাদের রেস্টুরেন্ট সঙ্গে অ্যাটাচ আছে। আমিও খাবারের অর্ডার দিয়ে দিলাম, তো ওই খাবার আমার উপরে পৌঁছে দেবে বলছে। আর সকালবেলা ব্রেকফাস্টও আমি এখান থেকেই করে নেব। তো কোথাও কোনো রকম থাকা বা খাওয়া নিয়ে কোথাও কোনো রকম অসুবিধা হবে না এই মন্দার হিল স্টেশনে নেবে যদি আপনি এখানে এসে থাকেন। আর এখান থেকে মন্দার পাহাড় বলল 3 কিলোমিটারের মধ্যে। এখন বাজে 7:30 মতো। এই ছিল আজকের ফুল সিনারিও। কালকে আমি সকাল সকাল উঠে এক্সপ্লোর করব মন্দার হিল আর আপনাদেরও দেখাবো। আর কালকেই আমার রাতে ভাগলপুর স্টেশন থেকে ট্রেন আছে। এখান থেকে ভাগলপুরের ডিস্টেন্স প্রায় ধরে নিতে পারেন 50 কিলোমিটার। আমি জিজ্ঞাসা করলাম, সামনে বাস স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ড থেকে ভাগলপুর যাওয়ারও বাস পাওয়া যাবে, টাইম লাগবে ওই 1.5 ঘন্টা মতো। তো আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার কালকে। টাইম এখন 10:05 আর আমি এখন রওনা দেব মন্দার পাহাড়ের উদ্দেশ্যে। তো এই রোডটা যে দেখতে পাচ্ছেন আপনারা, এই রোডটা এই সাইডটা হচ্ছে দুমকা থেকে আসছে, মানে দুমকা সাইড। আর এই দিকটা হচ্ছে ভাগলপুরের সাইড, এই সাইডটা ভাগলপুরের সাইড। আর এই রোডটা হলো দুমকা ভাগলপুর রোড। তো আমরা এই দুমকার থেকে এসে ভাগলপুরের দিকটা যাব, ওই দিকটাই আছে 2 থেকে 3 কিলোমিটারের মধ্যে আছে মন্দার পাহাড়। তো দেখছি কি পাওয়া যায়, অটো বা টোটো কিছু একটা করে যাব। আমি একটা টোটো ভাড়া করে নিলাম, হোটেলের সামনে থেকে পেয়ে গেলাম। তো এখান থেকে আমাকে টোটো ওই 2-3 কিলোমিটারের মধ্যে আসে নিয়ে যাবে, নেবে 20 টাকা করে। মন্দার পাহাড় নামে পরিচিত এই ছোট্ট পাহাড়, যা ভারতের বিহার রাজ্যের ভাগলপুর বিভাগের অধীনে বাঁকা জেলার বাউসিতে অবস্থিত। প্রায় 700 ফুট উঁচু এই পাহাড় ভাগলপুর শহর থেকে আনুমানিক 50 কিলোমিটার দক্ষিণে ভাগলপুর দুমকা রাজ্য সড়কে অবস্থিত। এই যে সামনে যে গেটটা দেখতে পাচ্ছেন, এই গেটটা থেকে ডান দিকে ঢুকলাম, ঢুকে সোজা 1 থেকে 1.5 কিলোমিটার আছে, সামনে একটা রেলওয়ে ক্রসিং আছে, ক্রসিংটা পেরিয়ে 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যেই আছে পাহাড়। সেই দিন হোটেল থেকে মন্দার পাহাড় পর্যন্ত আসতে সময় লাগলো আমার 15 মিনিট মতো। টাইম এখন 10:22 আর আমি পৌঁছে গেলাম মন্দার পাহাড়ের গেটের সামনে। এবার আমি ওপর দিকে উঠবো আর আপনাদেরও দেখাবো। এই সামনে আছে টোটোর স্ট্যান্ড, এখানে একটা পুকুরও আছে। আর এই জায়গায় টোটো দাঁড় করিয়ে দিল। এখান থেকে বাঁ দিক দিয়ে এগোতে হবে ওপর দিকে। এই হলো রাস্তা মন্দার পাহাড়ে যাওয়ার। সামনে ছোট ছোট কিছু মন্দির ফন্দির আছে, অনেক পুরনো বটগাছ আছে। সামনে যদি আপনারা সকালবেলা কিছু খাওয়া দাওয়া না করে আসেন, তাহলে এখান থেকে কিছু খাবার দাবারের দোকানও আছে, পেয়ে যাবেন। চাটাও পেয়ে যাবেন, জল টলও পেয়ে যাবেন। হিন্দু পুরাণে উল্লেখিত মন্দার পাহাড় বা মন্দাচল পর্বত, যেই পাহাড়ে আসার সঙ্গে সঙ্গে আপনারা এই রকম একটা জলাশয় দেখতে পাবেন। এই জলাশয়ের কিন্তু ঐতিহাসিক মাহাত্ম্য অনেক। কথিত আছে এই জলাশয়ে নাকি অমৃতের 1 ফোঁটা পড়েছিল, যেই কারণে এই জলাশয় খুবই শুদ্ধ। মনে করা হয় এই জলাশয়তে স্নান করলে নাকি সমস্ত ধরনের রোগ মুক্তি হয় আর মুক্তি হয় জীবনের সব ধরনের পাপ। তাই এই জলাশয়টার নাম পাপ হরণী জলাশয়। এই সেই জলাশয়, উপরে মন্দাচল পাহাড় আর তার নিচেই আছে এই জলাশয়। আর তার সামনেই আছে বিষ্ণু আর লক্ষ্মীর মন্দির, আমরা ওখানেও যাব। লোকেরা এও বিশ্বাস করে প্রতি বছর মকর সংক্রান্তির দিনে এই কুণ্ডে স্নান করলে নাকি কুষ্ঠরোগ থেকে মুক্তি পাওয়া যায়। তাই মকর সংক্রান্তির দিনে এই জায়গায় প্রত্যেক বছর প্রচুর লোকের সমাগম হয়। সেই দিন মধুসূদনের পুজো করা হয় আর প্রসাদ হিসাবে খাওয়ানো হয় দই চূড়া এবং তিলের লাড্ডু। এই হলো পাপ হরণী হ্রদ আর আমি এর পাশ দিয়ে সামনের দিকে এগিয়ে যাব।
এদিকে দোকানপাট আছে, তো চায়ের দোকানও আছে, তো কোথাও কোনো রকম কোনো অসুবিধা হবে না বলে আমার মনে হয়। আপনারা যদি পাফরনি জলাশয় থেকে একটু বাঁ দিকে এগিয়ে আসেন তাহলে আপনারা এই মন্দিরে ঢোকার রাস্তাটা পেয়ে যাবেন। এই সামনে মন্দির আর এখান থেকেই রাস্তা, আর এই সাইড দিয়ে পুরো দোকানপাটগুলো আছে। এই হলো মন্দিরে ঢোকার রাস্তা। ভেতর দিকে যাচ্ছি আমি, আর নিচেই হচ্ছে পাপড়নি হ্রদ, আর তার ওপরেই বানানো হয়েছে এই মন্দির, বিষ্ণু আর লক্ষ্মীর মন্দির। আদিবাসীদের জন্য এই পাহাড় একটি সিদ্ধিক্ষেত্র, যেখানে প্রতি বছর 13ই জানুয়ারি রাতে তারা সারা রাত ধরে ভগবান রাম ও তার ভাই লক্ষণের পূজা করে। আর সেই সময় অনুষ্ঠিত হয় সর্ববৃহৎ সাঁওতালি মেলা, যেখানে প্রতি বছর লাখেরও বেশি মানুষ রাত্রিবাসের জন্য আসেন। এই মন্দির আর সামনেই আছে বিষ্ণু আর লক্ষ্মীর মূর্তি। আমি আপনাদের এই সাইড দিয়ে একটুখানি ঘুরে দেখিয়ে দিচ্ছি। लक्ष्मी नारायण मंदिर, इस भगवान जो आप देख रहे हैं भगवान, और ये मंदिर, इस मंदिर का नाम लक्ष्मी नारायण मंदिर मंदार है, और ये अवस्थित मंदार स्थान पे है। और ये तालाब जो है सो पापड़नी तालाब, इसको पापड़नी तालाब कहते हैं। इसमें स्नान करने से चर्म रोग से मुक्ति होती है। सबसे बड़ी आस्था का बात यह है कि स्किन डिजीज़ जो है सो इसी पानी से नहाने से ঠিক ঠাক হয়ে যাবে। এই ছিল বিষ্ণু নারায়ণের মন্দিরের গল্প। আমি এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি, গিয়ে ওপর দিকে যেতে হবে আরও। আর আপনারা এখানে আসলে অবশ্যই পুজোও দিতে পারেন। আর এই মন্দিরের গেট থেকে বেরিয়ে বাদিক দিয়ে যেতে হবে। এখানে এগিয়ে আসলে আপনারা দেখতে পাবেন এই রকম শৌচালয়ও করা আছে মহিলা পুরুষদের জন্য। সামনে দোকানপাটও পেয়ে যাবেন। একটুখানি এগিয়ে আসলে আপনারা ওই যে সামনে মন্দিরটা যেটা দেখালাম একটু আগে, আর তার উল্টো দিকে এই পাফরনি যে পুকুরটা আছে তার উল্টো দিকেই আছে এই রকম সমুদ্র মন্থনের একটা প্রতিকৃত করা আছে। এখানে এই প্রতিকৃতটাতে দেখানো আছে, এদিকে হচ্ছে দেবতাগণ আর এদিকে হচ্ছে অসুরগণ। সামনে মন্দাচল বা মন্দার পাহাড়, আর এই বাসুকী নাগকে ধরে আছে, বাসুকী নাগের মুখের দিকে ধরে আছে অসুররা, আর লেজের দিকে ধরে আছে দেবতারা। এখানে যেই জিনিসটা মিসিং সেইটা হলো বিষ্ণু দেবতা কুর্ম অবতারে এই মন্দার পাহাড়টাকে ধরে রেখেছিল সমুদ্রের নিচে। তো সেই বিষ্ণু দেবতার সেই কচ্ছপরূপী কুর্ম অবতারটা এইখানে দেখানো নেই। আমার এই দিকে যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটা হচ্ছে রোপওয়ে যাওয়ার রাস্তা। তো এখানে রোপওয়েও চলাচল করে, কিন্তু আজকে কোনো কারণে রোপওয়েটা বন্ধ আছে। এই রোপও প্রত্যেক দিন সকালবেলা 9টা থেকে চালু হয় আর সন্ধে 6টা পর্যন্ত চলে। আর এই দিকের যে রাস্তাটা আছে এটা হচ্ছে পায়ে হেঁটে যাওয়ার রাস্তা। এই রাস্তাটা পায়ে হেঁটে যাওয়া মানে উপরে ওঠার রাস্তা। তো আমি এই রাস্তাটা ধরেই আজকে উপর দিকে উঠব আর আপনাদেরও দেখাবো। আর পাহাড়ে ওঠার আগেই এই রকম কত আচারের সমাহার দেখুন একবার। এই দিকেও আছে, এই দিকেও আছে। এই পাহাড়ে কিন্তু প্রচুর মন্দির, মানে এত দেবদেবীর মন্দির আপনারা আসলে গুণে শেষ করতে পারবেন না। আর অসম্ভব সুন্দর লাগছে। এই রকম মানে হিন্দু ধর্মের এই রকম একটা জায়গা আরও আগে আসা উচিত ছিল অবশ্যই। যাই হোক, আমি তো এক্সপ্লোর করছি, আপনাদের দেখাচ্ছি। পারলে আপনারা চলে আসুন, খুব বেশি খরচ নয়। রোপওয়েও আছে, যারা বয়স্ক
তারা অনায়াসেই যেতে পারবেন। সামনে এই রকম রেলিংয়ের ব্যবস্থা করা আছে, দুই পাশে রেলিং, আর মাঝখান দিয়ে এরকম সিঁড়ি করে দেওয়া আছে। এই সিঁড়ি বেয়ে ওপর দিকে উঠতে হবে। সমুদ্র মন্থন হিন্দু পুরাণের একটি কিংবদন্তি ঘটনা, যা ভালো এবং মন্দের মধ্যে চিরন্তন সংগ্রামের প্রতীক। দুধের সমুদ্র থেকে অমৃত প্রাপ্ত করার জন্য দেবতা এবং অসুরদের মধ্যে একটি অসাধারণ সহযোগিতা। মন্থন দণ্ড হিসাবে ব্যবহার করা হয়েছিল মন্দার পর্বতকে, আর মন্থন দড়ি হিসাবে বাসুকী নাগকে। উভয় পক্ষের পরম প্রচেষ্টায় হয়েছিল সমুদ্র মন্থন। ভগবান বিষ্ণু তার কুর্ম অবতারে পাহাড়টিকে ডুবে যাওয়া থেকে রক্ষা করেছিল। এই মন্থনের ফলে যে 14 প্রকার রত্ন উৎপন্ন হয়েছিল, তার মধ্যে প্রধান যে দুটি, তা হলো হলাহল বিষ আর অমৃত। অ্যাকচুয়ালি এই পাহাড়টা একটাই পাথরে তৈরি, মানে মূলত এটা একটা আগ্নেয় শিলা। সামনে যেতে যেতে হাঁপিয়ে গেলে তাহলে এই রকম একটা জায়গা করা আছে, আপনারা এখানে কিছুক্ষণ স্টে করতে পারবেন। আর ওপরে হাঁটতে হাঁটতে যদি আপনারা হাঁপিয়ে যান, একটু জল টল তেষ্টা পায়, তাহলেও কোনো অসুবিধা নেই। এই রকম সামনে এরকম দোকান অনেক আছে যেখানে লেবু জল টল পাওয়া যায়। আপনারা এখানে দাঁড়িয়ে কিतना करके नींबू पानी 10 रुपया ग्लास है, 10 रुपया करके মানে 10 টাকা করে আপনারা লেবু জল খেয়ে নিতে পারেন। নিচ থেকে অনেকটাই উঠে এলাম আমি ওপর দিকে। এখানে একটু আসলে এখানে একটু বিশ্রাম করবেন, অনেক কিছু দেখার জিনিস আছে, দেখবেন, আমি আপনাদের দেখাবো। তারপরে আবার আস্তে আস্তে ওপর দিকে উঠবেন। আর আরেকটা কথা, এখানে যে নিচ থেকে যে রোপওয়েগুলো ছাড়ছে, সেটা এখানে এসেই কিন্তু লাস্ট। আর আজকে তো রোপো বন্ধ আছে, অন্যান্য দিন সব দিনই চলে মোটামুটি। আর রোপওয়ে ভাড়া কিন্তু পার হেড 120 টাকা করে। আমি উপরে উঠে একটু রেস্ট করছি, আর সঙ্গে একটুখানি লেবু জল খেয়ে নিচ্ছি, যাতে এনার্জিটা পাওয়া যাবে। কেননা এখানে জিজ্ঞেস করলাম, বললো হাফ এসছি, আরও হাফ যেতে হবে। তো এখানে বসে আপনারাও আসলে একটুখানি ছাওয়া আছে বেশ গাছপালা দিয়ে, গিয়ে বসে নেবেন, একটু লেবু জল টল খেয়ে নেবেন, একটু রেস্ট নিয়ে নেবেন, তারপরে আস্তে আস্তে ওপর দিকে উঠবেন। সামনের এই রাস্তাটা দিয়ে আমি এলাম, এসে ওপরে অনেক ধরনের দোকানপাট আছে, এখান থেকে আপনারা বিশ্রাম করে কিছু খাওয়া দাওয়া করে নিতে পারেন। আর এই জায়গাটায়, আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, এই জায়গাটার নাম হলো সীতাকুণ্ড। সীতাকুণ্ড মানে এই যে পুকুরটা আপনারা দেখতে পাচ্ছেন, এই পুকুরটারই নামে হচ্ছে সীতাকুণ্ড। আর এই সীতাকুণ্ডের ডান দিক দিয়ে একটা রাস্তা চলে যাচ্ছে ওপরের দিকে, বাঁ দিক দিয়ে একটা রাস্তা চলে যাচ্ছে ওপরের দিকে। আমি বাঁ দিক দিয়েই ওপরের দিকে উঠবো, কারণ অনেক কিছু দেখার জিনিস আছে। আর ওপরে গিয়ে একেবারে টপে গিয়ে একটা জৈনদের মন্দির আছে। এই জায়গাটার নাম বা এই পুকুরটার নাম সীতাকুণ্ড হওয়ার পেছনেও কারণ আছে। কথিত আছে যে এই জলাশয়ে নাকি সেই সময় যখন রাম বনবাসে গিয়েছিল, সেই সময় তারা কোনো এক ছট পূজার সময় এইখানে এসেছিলেন, আর এই পুকুরে সীতা নাকি স্নান করেছিল, যার ফলে এই জলাশয়ের নাম সীতাকুণ্ড হয়েছে। কথিত আছে বা এখানকার লোকেরা যেটা বলল, যে সব জায়গায় যতই গরম পড়ুক না কেন, এই সীতাকুণ্ডের জল নাকি কোনোদিনই শুকায় না, এই রকমই অবস্থায় থাকে। সীতাকুণ্ড থেকে আপনারা যদি একটু এগিয়ে আসেন, তাহলে একটা মূর্তি দেখতে পাবেন, তার নাম হচ্ছে মারাম গুরু। এই পাহাড়ের লোকেরা, মানে সাঁওতাল লোকেরা যারা আদিবাসীরা আছে, তারা মারাম গুরুকে খুব বিশ্বাস করে, তার মূর্তি এখানে করা আছে, আমি আপনাদের দেখাচ্ছি। এই হলো মারাম গুরু। আর এই মারাম গুরুর উল্টো দিকেই আছে একটা ধ্বংসাবশেষ। এটা বেশ মোটা বড় পাথরের, কিসের ধ্বংসাবশেষ বোঝা যাচ্ছে না, অল্প অল্প কিছু নকশাও করা আছে।
এই মন্দার পাহাড়ে কিন্তু প্রচুর পরিমাণে ভাস্কর্য বা অনেক ধরনের স্থাপত্য ভাস্কর্য বা কিছু ধ্বংসাবশেষ দেখতে পাওয়া যাচ্ছে। মনে করা হয় এই ধ্বংসাবশেষগুলো গুপ্ত পরবর্তী সময়ের। এই পাহাড়ের চূড়ায় একটা জৈনদের মন্দিরও আছে, সেখানে একটা পায়ের ছাপ আছে। মনে করা হয় সেই পায়ের ছাপ নাকি হিন্দুদের দেবতা বিষ্ণুর। আবার জৈন ধর্মের লোকেরা বিশ্বাস করেন ওই পায়ের ছাপটা নাকি জৈনদের 12 নম্বর তীর্থঙ্কর বাসুপূজ্যের। ওপরে আছে নরসিংহ ভগবানের গুফা, সেই গুফাটাকে আমি আপনাদের গিয়ে দেখাচ্ছি। এই রাস্তা দিয়ে উঠে এলাম, উঠে এসে এই সামনে দিয়ে নিচের দিকে নামতে হবে। নরসিংহ ভগবান যিনি বিষ্ণুর একটা অবতার, এই সামনে দিয়ে ঢুকলাম, ঢুকে নিচ দিয়ে যেতে হবে। আর উনি সামনে দেখাশোনা করে। ये 52 भगवान है, विष्णु अवतार। ये विष्णु अवतार है। 52 भगवान। अच्छा। আর এটা হচ্ছে নরসিংহ গুফা। नरसिंह भगवान गुफा। ये नरसिंह भगवान, आस्ते आस्ते डाउन कीजिए, आइए। এটা হলো নরসিংহ गुफा। एक गुफा नरसिंह भगवान का है। जब ये हिरण्याकशिपु जब ये अत्यंत पाप करना शुरू कर दिया, तब भगवान को प्रकट लेने पड़ा वो राक्षस को, दैत्य को नाश करने के लिए। बहुत बड़ा जो श्रद्धा मन से जो यहाँ भगवान के पास माथा टेकता है, उसका मनोकामना पूर्ण होता है। रोते रोते आता है, हंसते हंसते जाता है यहाँ से। इस गुफा का बहुत बड़ा प्रकृति शक्ति है। ये लोग कपड़ा से ढका क्यों है? ये हम लोग जब श्रृंगार पूजा करते हैं तब इनको हटा देते हैं, फिर इसको कपड़ा से ढक देते हैं। अच्छा। और सुबह और शाम। ये जो गुफा है जो पत्थर काट के बना गया है और ओरिजिनल है? ये कई हजार वर्षों का ये प्राकृति है। जब ये पृथ्वी जब में आभरवा हो रहा था, तब तभी का ये प्राकृति से जगह जगह पर नारायण भगवान का चित्र दिया हुआ है। আচ্ছা, এটাই ছিল নরসিংহ গুফা। আমি এবার আপনাদের ওপরে নিয়ে গিয়ে আকাশগঙ্গা দেখাবো। ওপর দিকে উঠলেই আপনারা দেখতে পাবেন আকাশগঙ্গা। এই হলো সামনে আকাশগঙ্গা। কথিত আছে এই গুফার জল কোথায় গিয়ে শেষ হচ্ছে লোকজন জানে না। আবার কিছু কিছু লোকেরা মনে করে এই গুফার যে জলটা আছে সেই জল নাকি গিয়ে গঙ্গার সঙ্গে গিয়ে মিলিত হচ্ছে, যেই কারণে এই গুফার নাম আকাশগঙ্গা। বিষ্ণুর পায়ের চরণ থেকে গঙ্গার উৎপত্তি হয়েছিল। আর এটাও একটা কারণ যে এই জায়গাটার নাম আকাশগঙ্গা হওয়ার। তার কারণ এই পাহাড়ের যে মাঝখান দিয়ে জলটা বয়ে যাচ্ছে তার দুই পাশে দুটো মূর্তি করা আছে। মূর্তি মানে পাথর কেটে কেটে দুটো প্রতিকৃত করা আছে বিষ্ণুর। আমি আপনাদের দেখাচ্ছি। এই যে সামনে এই দিকে একটা মূর্তি আর এই দিকে আরেকটা মূর্তি। এই যে একটা মূর্তি আর মাঝখান দিয়ে জলটা বইছে, আর এই দুপাশে দুটো মূর্তি। ভগবান বিষ্ণুর আরেক নাম মধুসূদন। আর এই মধুসূদনের কানের ময়লা থেকে সৃষ্টি হয়েছিল মধু আর কেতাব বলে দুই ভাই। সেই সময় মধু আর কেতাব খুব উৎপাত শুরু করেছিল, আর এই উৎপাত থেকে রক্ষা পেতে ভগবান বিষ্ণু তাদের সঙ্গে যুদ্ধ করেছিল। একসময় মধুর মাথা কেটে এই পাহাড়ের নিচেই পুঁতে দিয়েছিল ভগবান বিষ্ণু, আর তার বীরত্বে খুশি হয়ে এই পাহাড়েই একটা প্রতিকৃত বানিয়েছিল ভগবান বিষ্ণু, মনে করা হয় তাই। আর সেই প্রতিকৃতটাই আমি আজকে আপনাদের দেখাবো। এটা হলো আকাশগঙ্গা, আর তার উপরেই আছে মধুর যে প্রতিকৃত, সেই প্রতিকৃত। পাহাড়ে এইসব কিছু দেখতে দেখতে যদি আপনারা হাঁপিয়ে যান তাহলেও কোথাও কোনো রকম অসুবিধা হবে না, কারণ জায়গায় জায়গায় এই রকম বসার জায়গাগুলো করে দিয়েছে এক এক করে। এই দেখুন, এই পাশাপাশি পুরো বসার জায়গা আছে। আপনারা এখানে বিশ্রাম করে আরাম করে জল টল খেয়ে তারপরে আবার ওপরে উঠতে পারবেন। আমিও তাই করছি। নরসিংহ গুফা আর আকাশগঙ্গা থেকে বেরিয়ে আমি পৌঁছে গেলাম সেই জায়গায়। সামনে এই জায়গাটায় ছিল নরসিংহ গুফা, আর তারপরে আমি এই রাস্তাটা দিয়ে এগিয়ে আসলাম। এই রাস্তাটা দিয়ে এগিয়ে একটুখানি আসলেই আপনারা এই জায়গায় দেখতে পাবেন আরও একটা কুণ্ড।
সামনেই আছে। এই হলো আরও একটা কুণ্ড, আর এই কুণ্ডের নাম হচ্ছে শঙ্খকুণ্ড। এই কুণ্ডের নাম শঙ্খকুণ্ড হওয়ার পেছনেও যে কারণ আছে সেইটা হলো, মানে এখানকার সাধু সন্তদের থেকে জানতে পারলাম, মানে এই কুণ্ডটা চওড়ায় কিন্তু অতটা বড় নয়, কিন্তু গভীর অনেকটা। প্রায় এর নিচে 50 ফিট নিচে আছে একটা মহাশঙ্খ, যেটা জল শুকালে নাকি দেখতে পাওয়া যায়। আর ওই শঙ্খ থেকেই ভগবান শিব এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে বাঁচাবার জন্য সমুদ্র মন্থন করে যে হলাহল বিষ উঠেছিল তা পান করেছিল। আর যেই কারণের জন্যই ভগবান শিবকে বলা হয় নীলকণ্ঠ। এ পালকি কিতনা করকে 2000। আচ্ছা, এখানে পালকিরও ব্যবস্থা আছে, এটা জানতাম না। তো দেখলেন আপনারা, এক্ষুনি দেখালাম আপনাদের যে ওপরে নিয়ে যাবে, ওপর থেকে নিচে নিয়ে আসবে। 1500 2000 এরকম বলছে। আর রোপো তো আছেই। সামনে সিঁড়ি দিয়ে উঠলেই আপনারা দেখতে পাবেন এই রকম একটা ভাঙাচোরা টাইপের মন্দির আছে, আর তার সামনে আছে এরকম একটা মূর্তি। এই হলো সামনেটা। এই মন্দিরটা হলো কামচারণী মাতার মন্দির, যিনি হলো গুয়াহাটিতে অবস্থিত যে কামাখ্যা দেবী তার বড় বোন বলা হয়। তো এই রকম প্রচুর মন্দির, প্রচুর স্থাপত্য এই পাহাড়ের মধ্যে আছে। আপনারা আস্তে আস্তে টুকটুক করে দেখতে দেখতে, জল টল খেতে খেতে, শরবত টরবত খেতে খেতে আরামসে উপরে উঠবেন। দারুণ লাগবে কিন্তু। আর এই শীতকালটা তো খুবই আদর্শ এই পাহাড়ে আসার জন্য। সামনে আপনারা যেতে যেতেই দেখতে পাবেন এইরকম লেখা আছে রাম ভরত গুফা। চলুন সামনের দিকে যাই। এই হলো গুফার রাস্তা। এই হলো রাম ভরত গুফা। কথিত আছে এই গুফার ভেতরেই নাকি সেই সময়, মানে যেই সময় রাম বনবাসে গিয়েছিল, আর আমি আপনাদের দেখালাম সীতা কোন জায়গায় স্নান করেছিল, আর এই জায়গাতেই, এই গুফার ভেতরেই নাকি রাম বা ভরত একসঙ্গে থাকতো। এইখানে আসলে এখানে যে ইটগুলো আছে দেখবেন, আমি এখন দেখাচ্ছি আপনাদের, ওই ইটগুলোকে সাজিয়ে আপনারা যদি কোনো কিছু মানে মনস্কামনা করেন, এখানে নাকি পূর্ণ হয়। এই যে এই পাথরগুলোকে আপনারা যদি সাজিয়ে যান, তাহলে এই সাজিয়ে যা মনস্কামনা করবেন তা নাকি পূর্ণ হয়। हम गुफा देखने आए मंदारगिरी पर्वत पर। हमारे भगवान वासुदेव जी का केवल ज्ञान और मोक्ष कल्याण यहाँ पे हुआ है। राम भरत की यहाँ पे दर्शन करने आए हैं, और अभी राम भरत यहाँ पे गुफा देखने आए हैं। जय जिनेन्द्र। जय जिनेन्द्र। প্রায় চলে এসেছি মন্দিরের টপে। এখানে জৈনদের একটা মন্দির আছে, প্রচুর জৈন ধর্মাবলম্বীরা এসেছে এখানে। চলুন গিয়ে উপরে গিয়ে দেখি। बहुत ऊंचा पहाड़ है, चढ़ने में हालत ख़राब हो गया। नीचे देखिए बहुत दूर तक दिख रहा है खेत ही खेत, और इधर ये यहाँ का प्रसिद्ध मंदिर, जैन मंदिर। भैया अब ऊपर जाके आपको दिखाएंगे। থ্যাংক ইউ। এই চলে এলাম মন্দিরের টপে। এখানে জৈনদের মন্দির আছে, এই সামনে জৈনদের মন্দির। চলুন উপরে গিয়ে আপনাদের দেখাচ্ছি। এই মন্দিরের ভেতরেই খোদাই করা আছে একটি পাথরের পায়ের ছাপ। কথিত আছে এই পদচিহ্নটি নাকি ভগবান বিষ্ণুর, কিন্তু জৈন অনুসারীরা একে 12তম তীর্থঙ্কর ভগবান বাসুপূজ্যের পদচিহ্ন বলে, এবং পূর্ণ বিশ্বাস নিয়ে দূর দূরান্ত থেকে
এটিকে দেখতেও আসেন। পাহাড়ের একদম টপে এই জৈন মন্দির, ভিড় আছে। আর সবথেকে আদর্শ জায়গা এখনই শীতকালে, আপনারা শীতকালে আসলে আপনাদের উঠতে কোনো রকম কোনো অসুবিধা হবে না। আর গরমকালে আসলে একটু প্রবলেম হবে, তবুও নিচে প্রত্যেকটা জায়গায় জায়গায় জল টল আছে, লেবুর শরবত খেতে পারবেন। আর ওপরে ওঠার পর চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ এক কথায়। আমি ভেতরে ঢুকবো, ঢুকে আপনাদের দেখাবো। এই সামনে এই রুটটা দিয়ে ঢুকতে হবে। ওটা থেকে একটু এগিয়ে আসলে সামনে আরেকটা মন্দির দেখতে পাবেন, আমি আপনাদের দেখাচ্ছি। ওর ভেতরেও বাসুপূজ্যের মূর্তি আছে। এই হলো বাসুপূজ্যের মূর্তি। বিশ্বাস করুন, অসাধারণ লাগছে, অসাধারণ একটা শান্তি লাগছে মনের মধ্যে। মনে হচ্ছে সত্যি এখানেই যদি থাকতে পারতাম, দারুণ লাগছে। আপনারাও আসুন, এসে এই জায়গা একবার হলেও ঘুরে যান, খুব বেশি কষ্ট হবে না। আমি আপনাদের বলছি, একবার ঘুরে যান। এখানে রোপওয়ে আছে, পালকি আছে, যেভাবে পারবেন আপনারা এসে ঘুরে যান। ये मंदारगिरी पर्वत है, ये 3 धर्मों से समागम है। अभी आप जिस जगह पे खड़े हैं वो ये जैन मंदिर है। यहाँ से जैन धर्म के 12वें तीर्थंकर भगवान वासुपूज्य का निर्वाण भूमि है। यहाँ से उनके 3 कल्याणक हुए, तप, ज्ञान और निर्वाण। अभी जिस स्थान पे आप खड़े हैं वो भगवान के निर्वाण भूमि है। यहाँ इनके मूल चरण है। कैसा लगा ये मंदिर? बहुत अच्छा है। बोलिए। नहीं, ठीक है, बहुत अच्छा है मंदिर। आपका कैसा लगा? मंदिर का स्वच्छता और मंदिर का परिवेश बहुत ही अच्छे हैं। साथ साथ इसके जो एटमॉस्फेयर है, वातावरण है, वो भी बहुत अच्छे हैं चारों तरफ की। मैं तो वहाँ पहली बार आया हूँ, यहाँ बहुत अच्छा लगा। यह जगह रोमांटिक जगह है, एक नंबर जगह है। সামনে এই হলো মন্দির, আর এই মন্দিরের পেছন দিক থেকে একটা গেট আছে। এই গেট থেকে বেরোলেই আপনারা দেখতে পাবেন একটা গুহা, যে গুহাতে বাসুপূজ্য জৈনদের 12তম তীর্থঙ্কর বসে তপস্যায় মগ্ন ছিল। এই হলো সেই গুহাটা। এই সামনে এই গুহাতে বসেই ভগবান বাসুপূজ্য তার ধ্যানে মগ্ন ছিল, আর এখান থেকেই তিনি, এই পাহাড় থেকেই তিনি নির্বাণ লাভ করেছিলেন। समुद्र जो है सतयुग में यहाँ मथान हुआ है। यहाँ से 14 रत्न निकला है, जैसे रावत हाथी हुआ, लक्ष्मी हुआ, विष हुआ, अमृत हुआ, मतलब इन्हीं तरीके का 14 रत्न निकला है यहाँ से। और यहाँ ही एक पत्थर का पहाड़ है और दुनिया में कहीं नहीं है। इसका नाम है बंदार हिल। इसका नाम है बंदार हिल। चारों बगल से घूर के आइएगा तो ये बगल में मिलेगा, जैसे हिल का जो कह रहे हैं वही हिल है। और देखिए वहाँ विष्णु भगवान है, सुअर का रूप धरा है। अभी सुअर का रूप धरा है, पहले कच्छप रूप धरा हुआ था, वही कछुआ बनकर के है, तब यहाँ समुद्र मथन हुआ है। জৈন মন্দির থেকে নামার সময় আমি আরও একটা মন্দিরের সন্ধান পেলাম, সেটা আমি আপনাদের নিয়ে যাচ্ছি, গিয়ে আপনাদের জানাচ্ছি কি মাহাত্ম্য আছে ওই মন্দিরের। আগে এই সব রাস্তাগুলোর ওপর দিয়ে যেতে হতো, এখন তো ওই সাইডে পাকা রাস্তা করে দিয়েছে, দারুণ করে দিয়েছে ওই সাইডে। আগে এই সব রাস্তার মধ্যে দিয়েই উঠতে হতো ওপর দিকে। সামনে এই একটা মন্দির আছে, এই যে মন্দিরটা আছে তার মাহাত্ম্য হলো এই মন্দিরেই নাকি শঙ্কর ভগবান হলাহল বিষ পান করেছিল। এই হলো
মন্দিরের ভেতরে। ये मंदिर जो है सतयुगे का मंदिर है। जिस समय की समुद्र था ना, उसी समय विष्णु भगवान ने हिमालय से एक पत्थर का ही पहाड़ है, हाँ, उसी समय देवी देवता लोग कहा कि पहाड़ को यहाँ छोड़ दीजिए, समुद्र का मंथन करेंगे। हाँ, समुद्र का मंथन किया तो 14 रत्न निकले, तो 13 रत्न देवी देवता लोग ग्रहण कर लिया। बाबा के लिए बीज छोड़ दिया, बाबा शंख लगा के टन लिया। এই হলো শঙ্কর ভগবান আর এই হলো বিষ্ণু ভগবান, আর এই পাশে হচ্ছে মাতা পার্বতী। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्षीयमामृतात्। এরপর আমার খোঁজ ছিল সমুদ্র মন্থনের সব থেকে বড় প্রমাণের। পাহাড়ের একটু নিচে নামতেই আমি সেই জায়গাটিও খুঁজে পেলাম। আর খুঁজতে খুঁজতে আমি সেই জায়গাও পেয়ে গেলাম, যেটা আমি আপনাদের দেখাচ্ছি। এই যে সামনেটা দিয়ে আমি নামলাম, নামার পরে দেখতে পাবেন এখানে যে সিঁড়ি করা আছে, মাঝখানে এই জায়গাটা কোনো রকম কোনো সিঁড়ি নেই, আর তারপরে আবার সিঁড়ি করা আছে। এই যে জায়গাটার উপরে আমি দাঁড়িয়ে আছি, এইখান থেকে এই এতটা পর্যন্ত এই হলো বাসুকি নাগের ছাপ। মানে সমুদ্র মন্থন করার সময় যে বাসুকি নাগেরকে দড়ি বানানো হয়েছিল, সেই বাসুকি নাগের ছাপ এই জায়গাটায় আছে। দেখুন এই এতটা চওড়া। তো এই ছিল বাসুকি নাগের ছাপ, যাকে দড়ি বানানো হয়েছিল। এবার নিচের দিকে বেরিয়ে যাচ্ছি। আপনারা যারা এখানে আসবেন তারা অবশ্যই মন্দার পাহাড় তো দেখবেনই, ওপরে তো যাবেনই, ওপরে যে মন্দির আছে সেটা যাবেনই। ওখান থেকে নামার সময় অবশ্যই এখানে যে পাফর্নি হ্রদে যে বোটিং করানো হয় 50 টাকার বিনিময় পার পারসন, সেটা কিন্তু করতে ভুলবেন না, দারুণ লাগবে। আমার হাতে এখন সময় নেই, নইলে আমি আজকে বোটিংটা করতাম। 50 টাকার বিনিময়ে আধা ঘন্টা আপনি বোটিং করতে পারবেন। তো এইটা একটুখানি মাথায় রাখবেন। এই ছিল হিন্দু ধর্মের সমস্ত পুরাণে উল্লেখিত মন্দার পর্বত। কেমন লাগলো আজকের এই মন্দার পর্বতের পর্বটা আপনারা অবশ্যই কমেন্টস করে জানান, আর পারলে একবার এসে ঘুরে যাবেন, দারুণ লাগবে। বয়স্করাও আসতে পারেন, অনেক বয়স্ক আমি দেখলাম আসছে। এখানে রোপওয়ে চড়ে, রোপওয়ের ব্যবস্থা আছে, রোপওয়ে করে একদম টপেও যেতে পারেন, কোথাও কোনো রকম কোনো অসুবিধা হবে না। আর যদি একদমই আসতে না পারেন তাহলেও কোনো রকম কোনো অসুবিধা নেই, আমি তো আছি। আমি ঠান নিয়েছি আপনাদেরকে বিভিন্ন জায়গা, বিভিন্ন অফবিট জায়গা ঘুরে ঘুরে দেখাবো। আর আপনাদের একটাই কাজ হবে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেওয়ার, যাতে আগামী দিনে যেই সব অফবিট জায়গাগুলো আমি ঘুরে বেড়াবো আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যান। আসছে 2025, আর এই 2025-এর নতুন বছরে আমি আপনাদের আগে থেকেই জানিয়ে রাখছি হ্যাপি নিউ ইয়ার। প্রত্যেকে আগামী বছর খুব ভালোভাবে থাকুন, খুব ভালোভাবে কাটান। আজকে এইটুকুনি, দেখা হচ্ছে 2025-এর প্রথম সপ্তাহে। খুব ভালো একটা বড় ট্যুর নিয়ে আমি আপনাদের সামনে আসছি। ততদিন খুব ভালো থাকুন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আমার চ্যানেল দেখুন। কথা দিচ্ছি আগামী দিনে প্রত্যেকটা পর্ব আপনাদের খুব ভালোভাবে উপহার দেব, আপনাদেরকে নিরাশ করব না। দেখা হচ্ছে পরের পর্বে। টাটা।